আমাদেরকে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যদি এই লোডশেডিং আরো বাড়িয়েও হয়, ভ্যারিয়েবল রিনিউয়েবলসকে মিট করার জন্য আমাদেরকে পিকিং পাওয়ার প্ল্যান্ট মানে গ্যাস বেস পিকিং পাওয়ার প্ল্যান্টে যেতে হবে। 15 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে 260%। টোটাল এনার্জি 20% খরচ হয় সিলিং ফ্যানে, হুইচ ইজ 3000 মেগাওয়াট। এই সিলিং ফ্যান 65 ওয়াট থেকে 110 ওয়াট পর্যন্ত আছে। দ্যাট ইজ নো লেভেলিং ইন বাংলাদেশ। 2015 সালে গ্যাসের দাম ছিল 4 টাকা 18 পয়সা ক্যাপটিভি, এবং 2024 এটা এসে দাঁড়িয়েছে 31 টাকা 50 পয়সা। ভেরি ইন্টারেস্টিং হলো, প্রথমেই আমরা ফার্স্ট স্পিডে ফ্যানের রেগুলেটরটা দেই, হুইচ কনজিউম ফুল এনার্জি। সেকেন্ড লেভেলে 60%, থার্ড লেভেলে 30%। অ্যাকচুয়ালি আপনার দরকার হলো থার্ড লেভেল। তো এই জায়গার মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজিক্যাল ইনক্লুশন, পলিসি অ্যাডাপ্টেশন, লেভেলিং এটার দরকার আছে। আমরা যখন বিএনবিসিতে তৈরি করি তখন কিন্তু বলা থাকে যে কোন জায়গায় কী পরিমাণ লাইটিং লোড হবে, কিন্তু আমরা ওটা মানি না। আপনি একটা ছোট কমার্শিয়াল দোকানে দেখবেন তার যে লুমেন রিকোয়ারমেন্ট তার থেকে 10 গুণ লাইট লাগিয়ে রাখছে লোককে অ্যাট্রাক্ট করার জন্য। ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, 3 ক্ষেত্রে যদি পলিসি আকারে আমরা আসি, আমরা যদি বিএনবিসিতে একটা নির্দিষ্ট করে দিই বা আর্কিটেক্ট ডিজাইনের সঙ্গে যে লুমেন ফিক্স করে দেয়, তাহলে দেখা যাবে সাবস্টেন্সিয়াল এনার্জি আমরা কনজিউম করতে পারবো। এত অল্প পরিসরে সব কথা বলা যাবে না। আমাদের বাড়তি কোনো খরচের দরকার নেই, শুধু পলিসির মাধ্যমে কনজারভেশন, এফিসিয়েন্সি, রিনিউয়েবল এনার্জি ইনক্লুশন অ্যান্ড সর্বোপরি এনার্জি স্টোরেজ ম্যানেজ করতে পারলে দেখা যাবে আমাদের বর্তমান যে বাড়তি চাহিদা সেটা তো আর লাগবেই না, এবং আমরা আরও কমের মধ্যে দিয়ে এটা চলতে পারবো। 8টা হয়েছে, 86টা অনুসন্ধান কূপ খনন করা হবে। পরিকল্পনা যেভাবে নেওয়া হয়েছে, বাজেট বরাদ্দ করা হয়েছে, মানে বাজেট পরিকল্পনা করা হয়েছে, ব্যয় খুব বেশি না আসলে, সব মিলিয়ে 20,000 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। পরবর্তী 69 এক্সপ্লোরেশন ওয়েল এবং 31টা ওয়ার্ক ওভার এবং ডেভেলপমেন্ট ওয়েলের জন্য 100 কূপের যে প্রোগ্রাম, বর্তমান সরকার নিশ্চয় বিষয়টা বিবেচনা করবেন। এবং সবচেয়ে জরুরি আসলে মানে আমাদেরকে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যদি এই লোডশেডিং আরও বাড়িয়েও হয় করতে হবে, এবং আমাদের নবায়নযোগ্য জ্বালানি যেহেতু বাড়াচ্ছে সেহেতু ভ্যারিয়েবল রিনিউয়েবলসকে মিট করার জন্য আমাদেরকে পিকিং পাওয়ার প্ল্যান্ট মানে গ্যাস বেস পিকিং পাওয়ার প্ল্যান্টে যেতে হবে। এবং ভয়াবহ যে চিত্র এই মুহূর্তে একমাত্র পায়রাতে ছাড়া অন্য 4টি কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়িতে যে কয়লা মজুদ আছে কদিন চলতে পারবে, এস আলমের যে পাওয়ার প্ল্যান্ট, এখানেও কয়লা সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং এটাও উৎপাদনে থাকবে কিনা সংকট আছে। আর গ্যাসের এই নতুন এফএসআরই চালু, মানে যে এফএসআরইটা বন্ধ হয়ে আছে সামিতেরটা, এটা চালু না হলে গ্যাস পাওয়ার সেক্টরে বাড়বে না। না বাড়লে গ্যাস বেস যে জেনারেশন আছে তার 40% বড় জোর মানে 5000 মেগাওয়াটের মধ্যে জেনারেট করতে পারে। তো আমি আসলে ইমিডিয়েট উদ্যোগ না নিলে আসলে খুব সংকট দেখছি। এবং Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আপনি যদি 2014 সাল থেকে সিপিডির একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম, প্রায় 1.02 ট্রিলিয়ন টাকা সাবসিডি দেওয়া হয়েছে ক্যাপাসিটি চার্জে। এই বাজেটেও 40,000 কোটি টাকা নাকি সাবসিডির জন্য আছে। আমি সিপিডির প্রেজেন্টেশনটাকে রেফারেন্স ধরে বলছি। আই এম নট ফুললি, এই ডাটার অথেন্টিসিটিটা আমি নিজে প্রমাণ করতে পারছি না। তা এখন একদিকে হচ্ছে পিলফারেজ, আমি ক্যাপাসিটির জন্য চার্জ দিচ্ছি, আমি সাবসিডির জন্য সবচেয়ে বেশি বরাদ্দ করছি, আর আমাদের অবস্থাটা কি জানেন, সবকিছুর দায়ভারটা আমাদের মাথায় এসে পড়ছে। মানে এটা কেমন বিচার হলো এটা ঠিক বুঝলাম না। সবাইকে সবকিছু দেওয়া হচ্ছে, কাউকে ক্যাপাসিটি চার্জ, কেউ করছে পিলফারেজ বা চুরি, আর তার দায়ভার নিচ্ছে আমি, যে গ্যাস বিল দিচ্ছে ঠিক মতো সবচেয়ে বেশি রেটে 31 টাকা 50 পয়সা। এটা আসলে আমি একজন, ভুলে গেলাম আমি প্রকৌশলী, আমি একজন সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নটার উত্তর এখন আসলে আমার আর বোধগম্য না। আমি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে 260%। 2015 সালে গ্যাসের দাম ছিল 4 টাকা 18 পয়সা ক্যাপটিভি, এবং 2024 এটা এসে দাঁড়িয়েছে 31 টাকা 50 পয়সা। জাস্ট আমার একটা হিসেব দেওয়ার জন্য, আমাদের ওই সময় পার কেজি সুতায়
আমাদের গ্যাসের যে মূল্য মানে গ্যাসের যে পার্টটা ছিল সেটা ছিল 7 সেন্ট পার কেজিতে, এটা এখন প্রায় 23 থেকে 24 সেন্ট পার কেজি। মানে আমার প্রোডাকশন ওভারহেডে দুটো কিন্তু সবচেয়ে বড় এলিমেন্ট, একটা হলো আমার গ্যাস আর একটা হলো আমার ওয়েজেস। এখন এই দুটোর ক্ষেত্রেই আমাদের লিটারালি কিন্তু কোনো কন্ট্রোল নাই। আমরা ম্যানুফ্যাকচারাররা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিতে আমরা আমাদের প্রোডাক্ট উৎপন্ন করি, আমাদের জন্য আমাদের উৎপাদিত খরচটাকে পাস থ্রু করা টু আওয়ার কাস্টমার ইজ লিটারালি ইম্পসিবল। আমাদের কোনো পাস থ্রু মেকানিজম নাই। আমরা সবসময় অ্যাডজাস্টিং মেকানিজম দিয়ে আমরা প্রোডাক্ট কস্টিং করি। হঠাৎ করে গ্যাসের প্রাইস বেড়ে গেল, ওয়ার্কারের ওয়েজেস বাড়লো, আমাদের সাথে বাইরের কমিটমেন্ট হচ্ছে লং টার্ম, আর গ্যাসের প্রাইস বাড়ছে প্রতি 6 মাস 9 মাসে উইদাউট এনি ফার্দার নোটিস, কোনো আগের নোটিস না দিয়ে। এখন আমি যে সুতা $3.10 কমিটমেন্ট করে আমার সাপ্লায়ারের জন্য 6 মাসের প্রাইস, আমার কাস্টমারের জন্য 6 মাসের প্রাইস ব্লক করেছি, হঠাৎ করে যদি আমার এই মেইন দুটো এলিমেন্টের প্রাইস বেড়ে যায় তা আমি কি করব? আমি ওনাকে গিয়ে বলতে পারবো না যে আমি আপনাকে $3.5 সুতা দিব, কারণ উনি আবার ওনার আলটিমেট কাস্টমার মানে যারা আমাদের রিটেইলার, বাইরের থেকে যারা আমাদের এই ম্যানুফ্যাকচার প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেন, সে ওয়ালমার্ট, উনি তো তাকে তার এক্সপোর্ট প্রাইসের বেশি দামটা দিতে আগ্রহী না, দিতে পারছেন না। সো এক্সপোর্টাররা এখন বলে কি ফাটা বাঁশের বুথের করে আসছে, না পারতেছে বেরোতে, না পারতেছে যেতে, এবং পাস থ্রু কোনো মেকানিজম তো আমার কাছে নাই।